নমস্কার সবাইকে। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। দেখো, টিচিং বা শিক্ষকতা এই যে প্রফেশনটা নিয়ে সব থেকে বেশি চর্চা বর্তমান আমাদের রাজ্যে কিন্তু হয়ে থাকে। কেন? কারণ এই যে নিয়োগটা রয়েছে, যে শিক্ষক নিয়োগ, সেটা কলেজ হোক বা স্কুলে হোক বা বিদ্যালয় হোক, সব জায়গাতেই কিন্তু এটা কিন্তু থমকে ছিল, আটকে ছিল। এবং যত রকমের করাপশন সব থেকে বেশি কিন্তু আমরা এই সেগমেন্টটা বা এই সেক্টরটাতেই দেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। সেটা স্কুল হতে পারে, সেটা কলেজ শিক্ষক হতে পারে। কিন্তু বর্তমানে সরকারের পরিবর্তন হওয়ার পর থেকেই আমাদের মনের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে সরকার, যে নতুন সরকার আমাদের রাজ্যে এসেছে, সেই নতুন সরকার আমাদের যে স্বপ্ন শিক্ষকতা করার বা শিক্ষক হওয়ার, সেই স্বপ্নটাকে পূরণ করতে পারবে এবং স্বচ্ছভাবে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবং সেই কারণেই বর্তমানে রাজ্যের সরকার তাদের যে আর্থিক বাজেট রয়েছে, সেই বাজেটেও কিন্তু ঘোষণা করে দিয়েছে যে 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং অধ্যাপক নিয়োগ হতে চলেছে যে চলতি অর্থবর্ষ রয়েছে সেই অর্থবর্ষে। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে শিক্ষকতা প্রফেশনটা যারা আমরা যেতে চাই, যারা আমরা গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি এবং আমাদের স্বপ্ন যে শিক্ষকতা প্রফেশনে যাব, শিক্ষক হব এবং ছেলে মেয়েদেরকে আমরা মানুষের মতো মানুষ করে তুলবো, এই শিক্ষকতা প্রফেশনটার যে প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা বোধহয় এখন পূর্ণ হবে। তো সেই জন্যই অনেকের মনের মধ্যে কিন্তু এখন একটা আনন্দ তৈরি হয়েছে যে আমরা এতদিন ধরে যেটা থেকে পিছিয়ে ছিলাম, সেই ব্যাপারটা হয়তো এবার আমাদের পূরণ হতে চলেছে। তো ইতিমধ্যেই এরকম প্রচুর স্টুডেন্টের মনের মধ্যে কিন্তু প্রচুর আশা আসে বা তারা জানতে চায় যে বর্তমানে আমাদের যে স্কুলের শিক্ষক এবং কলেজের শিক্ষক, যারা দুটো সেগমেন্ট রয়েছে, এই দুটো সেগমেন্টের ক্ষেত্রে আমাদের বেতন বা সরকারি সুযোগ সুবিধা ঠিক কীরকম পাওয়া যায়। কারণ এই জিনিসটা তো খুবই সত্য যে আমরা যে কোনো প্রফেশনে যাচ্ছি, তার কারণটা হচ্ছে অবশ্যই সেই প্রফেশনটাকে আমরা ভালোবাসি, এটা তো একটা কারণই। কিন্তু তার সাথে সাথে সেই প্রফেশনে আমরা কতটা আমাদের নিজেদের জীবনকে আর্থিকভাবে স্টেবল করতে পারবো, ফিনান্সিয়ালি স্টেবল করতে পারবো, সেটা জানাটাও আমাদের পক্ষে খুবই দরকারি। তার কারণ আমরা অবশ্যই নিজেরা যদি ফিনান্সিয়ালি স্টেবল না হই, ভালো না থাকি, আমরা কখনোই অন্য ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবো না। তো আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমাদের কাছে শুধুমাত্র মোটিভেশন তৈরি করার জন্য, তা কিন্তু নয়। তার সাথে সাথে তোমাদেরকে এইটাও বোঝানোর যে শিক্ষকতা প্রফেশনটা হচ্ছে একটা নোবেল প্রফেশন। এরকম প্রচুর মানুষজন রয়েছে যারা ভালো ভালো কলেজ ইউনিভার্সিটিতে রেজাল্ট করে, তারপর তারা হয়তো শিক্ষকতা প্রফেশনটায় যেতে চায় না, তারা হয়তো অন্যান্য কর্পোরেট সেক্টর বা অন্য সরকারির দিকে চলে যায়, তারা ভাবে হয়তো শিক্ষকতা প্রফেশনটা সেই রকমভাবে কিছু নেই। আজকের এই ভিডিওটা তুমি তোমার উত্তর হয়ে দাঁড়াবে, যারাই তোমাকে বলবে যে শিক্ষকতা প্রফেশনে এখন বর্তমানে সেরকম সুযোগ সুবিধা নেই বা সেরকম অপরচুনিটি নেই। আজকের এই ভিডিওটা তোমার কাছে সেই উত্তরটা হয়ে যাবে। যারা যারা তোমাকে এরপর থেকে সেই ধরনের কথা বলবে, তাদেরকে এই ভিডিওটা শুধুমাত্র লিঙ্কটা শেয়ার করে দেবে। তারা বুঝে যাবে যে শিক্ষকতা প্রফেশনে থেকেও তুমি নিজেকে ফিনান্সিয়ালি কতটা স্টেবল করতে পারবে। এবং শুধুমাত্র স্কুলের শিক্ষক নয়, তার সাথে সাথে কলেজের শিক্ষকতার ক্ষেত্রেও তোমরা কত কি ফিনান্সিয়ালি স্টেবিলিটি পাবে বা কিরকম সুযোগ সুবিধা পাবে, সবটাই আজকের বলবো এই ভিডিওতে। তো সবাইকে বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, ধৈর্য ধরে দেখো, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে তোমার লক্ষ্য পূরণের জন্য ভীষণভাবে মোটিভেট করবে এবং আগ্রহ তৈরি করতে তোমার প্রফেশনে ভীষণভাবে সাহায্য করবে। তো প্রথম কথা, আমি তোমাদেরকে যদি স্কুল শিক্ষকতার ক্ষেত্রে বলি, স্কুলের যে শিক্ষকতা বা স্কুল টিচিংয়ের কনসেপ্টটা যদি বলি, তাহলে স্কুলের ক্ষেত্রে আমি প্রথম স্কুলটা বলবো, তারপর ধীরে ধীরে কলেজটা বলবো। তাহলে দুটোই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? স্কুল শিক্ষকতার ক্ষেত্রে তোমরা যদি দেখো, তাহলে প্রাথমিক শিক্ষক রয়েছে। প্রাথমিক শিক্ষক মানে কোন ক্লাস? ক্লাস 1 টু ক্লাস 5। ক্লাস 1 টু 5-এর যে টিচার, তাদেরকে বলে প্রাথমিক স্কুলের শিক্ষক। আর উচ্চ প্রাথমিক মানে হচ্ছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত স্কুলের শিক্ষক হচ্ছে তোমার উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক। বা তার সাথে আবার উচ্চ প্রাথমিকের সাথে স্নাতকও রয়েছে, সেই জন্য 6 থেকে 8 এবং 9 10, 9 অ্যান্ড 10 এটাও তুমি ধরে নিতে পারো উচ্চ প্রাথমিক। আর পিজিটি মানে ক্লাস 11 অ্যান্ড 12-এর টিচার যারা থাকে, তাদেরকে বলা হয় স্নাতকোত্তর বা পিজিটি টিচার। আপার প্রাইমারি টিচার মানে হচ্ছে 6 থেকে 8-এর জন্য স্কুল টিচার। আর টিজিটি মানে ক্লাস 9 অ্যান্ড 10-এর জন্য স্কুল টিচার। ঠিক আছে?
তাহলে এই তিনটে লেভেলের যে স্কুল টিচার আমরা যে দেখলাম, এই তিনটে স্কুল টিচারের ক্ষেত্রে আমি যদি খুব ছোট করে তোমাদেরকে বলে দিই যে এই তিনটে স্কুল টিচারের ক্ষেত্রে তোমাদেরকে কি কি এলিজিবিলিটি, কি কি যোগ্যতা বা কিভাবে এগোতে হয় সেটা আগে বলে দিই, দেন তারপর তোমাদেরকে প্রত্যেকটা সম্পর্কে তার বেতন কাঠামো সবটাই তোমাদেরকে বলবো। তাহলে প্রাথমিক স্কুল, তুমি যদি প্রাথমিক স্কুলের শিক্ষক হতে চাও, একদম প্রাইমারি স্কুলের টিচার যদি হতে চাও, তাহলে প্রাথমিক স্কুলের শিক্ষক হতে গেলে তোমাকে কি করতে হবে? প্রাথমিক স্কুলের শিক্ষক হতে গেলে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, তার সাথে সাথে তোমাকে ডিএলএড নামক যে কোর্স রয়েছে 2 বছরের ডিপ্লোমা কোর্স, সেই 2 বছর ডিপ্লোমা বা ডিএলএড কোর্স তোমাকে করতে হবে। ঠিক আছে? এবার তুমি যদি উচ্চ প্রাথমিক বা স্কুলের টিচার হতে চাও, মানে ক্লাস 6 থেকে 8 এর টিচার হতে চাও, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে 50% নাম্বার নিয়ে। তার সাথে সাথে তুমি বিএড করতে পারো 2 বছরের, বা 2 বছরের ডিপ্লোমা তুমি ডিএলএড করতে পারো, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তুমি এই উচ্চ প্রাথমিক বা 6 থেকে 8 এর যে টিচার সেটার জন্য তুমি এলিজিবল হবে। এবার তুমি যদি মনে করো যে স্নাতক বা টিজিটি টিচার, ক্লাস 9-10 এর টিচার হব, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে উইথ 50% মার্কস, তার সাথে তোমাকে বিএড ডিগ্রি থাকতে হবে। তাহলে তোমার কাছে এখন মনে হতে পারে যে স্যার তাহলে আপার প্রাইমারি আর টিজিটি টিচারের একই কোয়ালিফিকেশন, মোরাললেস সেমই থাকে। আপার প্রাইমারি হতে গেলে তোমাকে বিএড ডিগ্রি করতে হবে, সাথে গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং 9-10 এর টিচার হতে গেলেও গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে বিএড ডিগ্রি তোমায় করতে হবে। কিন্তু দুটোর পরীক্ষা আলাদা হয়। আপার প্রাইমারির জন্য, এই উচ্চ প্রাথমিকের জন্য যে পরীক্ষাটা হয় তাকে বলে আপার প্রাইমারি টেট পরীক্ষা, এবং টিজিটির জন্য যে পরীক্ষাটা হয় সেটাকে বলে এসএলএসটি পরীক্ষা বা স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষাটা নেয়। এবার তুমি যদি মনে করো যে তুমি স্নাতকোত্তর বা ক্লাস 11-12 এর টিচার হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? 11-12 এর টিচার হতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশন, তার সাথে সাথে মাস্টার ডিগ্রি করতে হবে উইথ 50% মার্কস, তার সাথে সাথে তোমাকে বিএড নামক ডিগ্রি যেটা রয়েছে 2 বছরে, সেই বিএড ডিগ্রিটা তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, টিজিটি এবং পিজিটি টিচার হওয়ার জন্য তোমায় কি করতে হবে। প্রাথমিক স্কুলের শিক্ষক হতে গেলে তোমাকে কি করতে হবে? অবশ্যই উচ্চ মাধ্যমিক, তার সাথে ডিএলএড। উচ্চ প্রাথমিক হতে গেলে গ্র্যাজুয়েশন, তার সাথে বিএড বা ডিএলএড করতে পারো। আর যদি তুমি 9-10 এর টিচার হতে চাও, তাহলে গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস, তার সাথে তুমি কি করতে পারো? হয় ডিএলএড করবে, না হয় বিএড করবে। আর যদি তুমি ক্লাস 11-12 এর টিচার হতে চাও, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশনের সাথে মাস্টার ডিগ্রিটাও করতে হবে, তার সাথে তোমাকে বিএড ডিগ্রি কমপ্লিট করতে হবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবং প্রাথমিক স্কুলের টিচার হতে গেলে প্রথম টেট নামক পরীক্ষা হয়, প্রাইমারি টেট। সেই টেট পরীক্ষা আমাদের রাজ্যে সংগঠিত হয়, এবং সেই পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউর মধ্যে দিয়ে তোমাকে সিলেক্ট করা হবে। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 6 থেকে 8 এর ক্ষেত্রে আপার প্রাইমারি টেট নামক পরীক্ষা হয়। সেই পরীক্ষায় পাশ করলে তারপর তোমাকে কি করা হবে? ইন্টারভিউ হবে, তারপর তুমি সিলেক্টেড হবে। এবং 9-10-11-12 এর টিচারের ক্ষেত্রে এসএলএসটি নামক পরীক্ষা হয়, 9-10 এর জন্য আলাদা, 11-12 এর জন্য আলাদা। এবং সেই পরীক্ষা পাশ করার পর ইন্টারভিউ দিয়ে তুমি 9-10 বা 11-12 এর টিচার হতে পারো। এটা গেল মোটামুটি স্কুলের কাঠামো। এবার যদি আমরা বলি প্রাইমারি স্কুলের যদি টিচার তুমি হও, সেখানে পে লেভেল কত থাকে? পে লেভেল 9 পে লেভেল তোমাকে দেওয়া হয়। এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে পে লেভেল 11 নম্বর পে লেভেল তোমাকে প্রোভাইড করা হয়। এবং স্নাতকোত্তর ক্ষেত্রে কি হচ্ছে? পে লেভেল 15, পে লেভেল 15 তোমাকে প্রোভাইড করা হয়ে থাকে। প্রাথমিক স্কুলের শিক্ষক মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক, ক্লাস 1 থেকে 5 অবধি থাকে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কত? 6 থেকে 10 অবধি, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত থাকে। এবং স্নাতকোত্তর পিজিটির ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমার কি থাকে? তোমার স্কুলের টিচার তুমি হতে পারবে, যেটা আমি তোমাকে আগেই বললাম। এবং প্রাথমিক স্কুলের টিচার যদি হও, তাহলে প্রারম্ভিক বেতন হচ্ছে কত? 28,900 টাকা বেসিক পে। আর যদি উচ্চ প্রাথমিক স্নাতকের ক্ষেত্রে কত হচ্ছে? 33,400 টাকা হচ্ছে বেসিক পে। আর যদি তুমি 11-12 এর টিচার হও, 42,600 টাকা হচ্ছে তোমার বেসিক পে হয়ে থাকে। ঠিক আছে? তো আনুমানিকভাবে সবকিছু ধরে তুমি যদি দেখো, প্রাথমিকের ক্ষেত্রে 39,226 টাকা হচ্ছে তোমার টোটাল পে। আর স্নাতকের ক্ষেত্রে 45,256 টাকা। আর হচ্ছে পিজিটির ক্ষেত্রে 57,584 টাকা হচ্ছে টোটাল পে হয়ে থাকে। এইবার তোমাদের কাছে প্রশ্ন হবে, স্যার এই কাজগুলো বাদে বা এই স্যালারি স্ট্রাকচারের বাদে আর কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, বা কলেজটার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, সেইগুলো তোমাদের জানার ইচ্ছা রয়েছে, আমি বুঝতে পারি ব্যাপারগুলো। তো সেইগুলো তোমাদেরকে বলবো ধীরে ধীরে। তাই তোমরা একটু ধৈর্য ধরে বসো, আমি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। দেখো, এখানে যদি তোমরা দেখতে পাও যে আমাদের যারা প্রাইমারি স্কুলের টিচার হয়, পে লেভেল 9 যেটা হয়, তো সেক্ষেত্রে কিভাবে তোমার যে মাইনেটা হয় সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় বা বেতনটা, দেখো 28,900 টাকা তোমার বেসিক পে যদি থাকে, তার মধ্যে মহার্ঘ ভাতা বা ডিএ হিসেবে তুমি পাচ্ছ 6,058 টাকা, 6058।
এইচআরে যদি তোমাকে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়, সে বাড়ি ভাড়া বাবদ তুমি পাচ্ছ 3,468 টাকা, 12% এইচআরে পাচ্ছ। মেডিকেল মানে তোমার চিকিৎসা ভাতার জন্য তুমি 500 টাকা পাচ্ছ। মোট গ্রসের জন্য পাবে 39,000, টোটাল 226 টাকা। ঠিক আছে, তাহলে ইন হ্যান্ড তুমি নেট কত টাকা পাচ্ছ? 39,076 টাকা হচ্ছে টোটাল তুমি ইন হ্যান্ড, মানে তোমার হাতে তুমি তাহলে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এই যে টাকাগুলো, এইগুলো কিন্তু এক একটা ক্ষেত্রে, এবং এটা একটা মাসের বেতন বলছি কিন্তু আমি। ঠিক আছে, তো এইগুলো সমস্তগুলো জুড়ে দেওয়া হয়। এবং কেরিয়ার গ্রোথ যদি তোমরা দেখো, প্রধান শিক্ষক পদে পদোন্নতি হলে একটি অতিরিক্ত হেড টিচার অ্যালোয়েন্স 400 টাকা যুক্ত হয়, এবং পে ম্যাট্রিক্সের উচ্চতর সেলে বেসিক পে নির্ধারিত হয়। তার মানে তুমি যদি প্রাইমারি স্কুলের টিচার হও এবং তোমার প্রমোশন হয় যদি তুমি স্কুলের হেডমাস্টার হতে পারো, তখন তোমার পে লেভেলটা, বেসিক পে লেভেল যেটা রয়েছে তোমার পে স্কেলটা, সেটা বেড়ে যাবে, এবং এক্সট্রা অ্যালোয়েন্স হিসেবে 400 টাকা কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে। এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুলের টিচার যদি হও তুমি, সেক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো তুমি পাচ্ছ। ঠিক আছে, এইবার যদি তুমি দেখো যে তুমি যদি মনে করো যে তুমি উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক হতে চাও, বা তোমার ক্লাস 6 থেকে 8 বা 9, 10-এর টিচার যদি হতে চাও, তাহলে সেক্ষেত্রে কিরকম কি সুযোগ সুবিধা থাকছে? বেসিক পে যদি তুমি দেখো, বেসিক পে থাকছে 33,400 টাকা হচ্ছে বেসিক পে হচ্ছে। তার মধ্যে ডিএ থাকছে 7,348 টাকা ডিএ, 22%। বাড়ি ভাড়া এইচআরে পাচ্ছ তুমি 4,008 টাকা। চিকিৎসা ভাতার জন্য পাচ্ছ 500 টাকা। মোট গ্রাস পাচ্ছ 45,256 টাকা, এবং ইন হ্যান্ড তুমি হাতে পাচ্ছ কত? 45,056 টাকা হচ্ছে তুমি হাতে তুমি পাচ্ছ। ঠিক আছে, এটা তোমার হাতে তুমি এই স্যালারিটা পাবে। এবং কর্মজীবনের ভারসাম্য কি বলছে? আকর্ষণীয় বেতন কাঠামো, পাশাপাশি গ্রীষ্মের ছুটি এবং পুজোর ছুটি সহ বছরে 2 মাস বেতনের ছুটি এই পদ থেকে অত্যন্ত কাঙ্ক্ষিত করে তোলে। ঠিক আছে, মানে তোমরা নিশ্চয়ই জানো যে স্কুলের চাকরি মানে কিন্তু ছুটির পরিমাণ অনেক বেশি। ঠিক আছে, মানে সেখানে কিন্তু তুমি গরমের ছুটি পাচ্ছ, গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি, এই যে ছুটিগুলো যে পাওয়া যায়, এগুলো কিন্তু অন্য কোনো সেগমেন্টে বা অন্য কোনো সেক্টরে তুমি পাবে না। তাই জন্য স্কুলের শিক্ষকতার জন্য কিন্তু আমাদের একটা খুব মানে আকর্ষণ থাকে, কারণ ওখানে অনেক বেশি ফেসিলিটি যেমন থাকে, ঠিক তেমনি তার সাথে সাথে কিন্তু অনেক সুযোগ সুবিধাও আমরা পেয়ে যেতে পারি। এইবার বলবো তোমাদের যারা যারা ক্লাস 11-12-এর যারা টিচার হতে চাও, 11-12-এর টিচার মানে পিজিটি টিচার যারা হতে চাও, সেক্ষেত্রে মানে বিদ্যালয় স্তরের সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ প্রারম্ভিক বেতনের পদ, মানে যখন ক্লাস 11-12-এর তুমি টিচার হচ্ছ, মানে স্কুল লেভেলের যত টিচার রয়েছে, প্রাইমারি, আপার প্রাইমারি, টিজিটি, তারপর পিজিটি, একদম টপ লেভেলের টিচার যারা স্কুল লেভেলের, তাদেরকে বলা হয় পিজিটি টিচার আমরা বলতে পারি 11-12-এর জন্য। এদের বেসিক পে কত? এদের বেসিক পে হচ্ছে 42,600 টাকা। এর সাথে ডিএ যুক্ত হচ্ছে 9,372 টাকা। বাড়ি ভাড়া যুক্ত হচ্ছে 5,112 টাকা। চিকিৎসা ভাতার জন্য পাচ্ছ তুমি মানে মেডিকেল ইন্স্যুরেন্স 500 টাকা। মোট গ্রাস হচ্ছে 57,584 টাকা। ইন হ্যান্ড পাচ্ছ 57,384 টাকা হচ্ছে তুমি তোমার হাতে পেয়ে যাচ্ছ নেট ইনকাম যেটা হচ্ছে। এবং উচ্চ প্রারম্ভিক বেসিকের কারণে বার্ষিক 3% ইনক্রিমেন্ট এবং ডিএ বৃদ্ধির প্রভাব এই স্তরে সবচেয়ে বেশি চক্রহারে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে কিন্তু ডিএ কিন্তু এখানে বৃদ্ধি পায়, মানে ডিএ বাড়ার রেট এটা সব থেকে বেশি। এবং এখানে ইনক্রিমেন্ট তোমার বেতন বাড়ার হারও কিন্তু প্রতি বছর 3% হারে তোমার বার্ষিক 3% ইনক্রিমেন্ট কিন্তু হওয়ার সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো এই অবধি মোটামুটি তোমরা তাহলে স্কুলের ব্যাপারটা বুঝতে পারলে, স্কুলে কি সুযোগ সুবিধা রয়েছে না রয়েছে সবটাই তোমাদেরকে বললাম। কিন্তু আমি যেহেতু তোমাদের নেট সেটে গাইড করি, তো আমার নিশ্চয়ই দায়িত্ব কলেজটাও তোমাদেরকে বোঝানোর, কারণ স্কুল সেগমেন্টটা তো আমি তোমাদেরকে গাইড করি না। স্কুল সেগমেন্টটা আমি, আমাদের এখানে অন্য টিচার আছেন যিনি তোমাদেরকে স্কুল সেগমেন্টটা নিয়ে গাইড করে, কিন্তু আমি তোমাদেরকে যেহেতু কলেজ ইউনিভার্সিটি সেগমেন্টটায় তোমাদেরকে গাইড করি, তো আমার দায়িত্ব অবশ্যই যে তুমি স্কুল টিচারের পাশাপাশি কলেজ টিচার যদি হও, কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেক্ষেত্রে তোমাকে কি কি সুযোগ সুবিধা তুমি পাবে, তোমার বেতন কত হবে, প্রমোশন কিভাবে হবে, সবটা তোমাদেরকে বলবো। এবং এটা তো অবশ্যই যে স্কুল টিচারের পাশাপাশি তুমি যদি কলেজ টিচার হও, তাহলে তোমার সুযোগ সুবিধা বেশি পাবে, অবশ্যই সোশ্যাল রেসপেক্ট সেখানে অনেক বেশি থাকবে, অনেক কিছু দিক থেকেই তুমি যদি একজন কলেজের টিচার হও, সেক্ষেত্রে তুমি কিন্তু বাকিদের তুলনায় এগিয়ে যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কি, যে স্কুল টিচার হওয়ার জন্য যেমন ধরো শুধুমাত্র তুমি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হলো সেটা দিলে, বা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিলে, ইন্টারভিউ দিলে তুমি চাকরি পেয়ে গেলে, কিন্তু কলেজের ক্ষেত্রে যেহেতু পদটা অনেকটা বড়, অনেক বড় একটা প্রেস্টিজিয়াস জায়গা, মাইনে বেশি, সিকিউরিটি বেশি, অনেক ফেসিলিটি তোমাকে দেওয়া হচ্ছে, তো সেই কারণের জন্য কিন্তু কলেজ টিচার হওয়ার জন্য
তোমাকে কিন্তু আরও অনেক বেশি এফোর্টও দিতে হবে। শুধুমাত্র নেট সেট পাস করলাম, শুধুমাত্র পিএইচডি করলাম, সেটাই কিন্তু সব কিছু নয়। তার সাথে সাথে তোমাদেরকে আমি বারবার বলি, একজন কলেজে শিক্ষক হওয়ার জন্য বা কলেজে শিক্ষকতা করার জন্য তোমাকে কিন্তু প্রচুর নলেজেবল মানুষ হতে হবে এবং তোমাকে শেখার ইচ্ছাটা থাকতে হবে, তোমার এপিআই স্কোরকে বাড়াতে হবে। তো এইগুলো আমি তোমাদেরকে বহুবার বলেছি এবং বহুবার বলি যে শুধুমাত্র পিএইচডি করা, নেট করাটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার নয়। এইগুলো করতে হবে, তার পাশাপাশি তোমাকে শেখার ইচ্ছাটা তোমার মধ্যে কিন্তু তৈরি করতে হবে, তবেই গিয়ে তুমি কলেজের টিচার হতে পারবে। কেন? কারণ কলেজের টিচার হলে কিন্তু তুমি তার সম্মান, তার মর্যাদা সব কিছুই কিন্তু অনেকটা বেশি পাবে। যেমন যদি আমি তোমাদেরকে ছোট্ট করে বলি যে একজন উচ্চশিক্ষা ব্যবস্থা বা কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরে তুমি যদি অধ্যাপক হও, তাহলে তোমার পে স্কেলটা কিরকম হবে? ইউজিসির পে স্কেল এখানে হয়ে থাকে। প্রথম যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হও, নিশ্চয়ই তোমরা জানো যে তুমি যখন একটা কলেজে প্রথম পড়াতে ঢুকবে, একজন পার্মানেন্ট টিচার হিসেবে তোমার পদ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেখান থেকে প্রমোশন হয় অ্যাসোসিয়েট প্রফেসর, সেখান থেকে প্রমোশন হয় তুমি প্রফেসরে যাবে। ঠিক আছে, প্রথমেই কিন্তু প্রফেসর হওয়া যায় না, প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর অ্যাসোসিয়েট, তারপর হচ্ছে প্রফেসর। তাই ছোট্ট করে স্কুলেরটা যেমন আমি বলেছি কি কি এলিজিবিলিটি লাগে, তাই এক্ষেত্রে আমি ছোট্ট করে এলিজিবিলিটি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে কলেজের প্রথম যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি হতে চাও, তাহলে অবশ্যই করে তোমাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। তার সাথে সাথে তোমাকে কি করতে হবে? তার সাথে সাথে তুমি তোমার নেট সেট ক্লিয়ার করবে এবং নেট সেট ক্লিয়ার করার পর তুমি এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউতে তুমি বসতে পারবে, যেটা কলেজ সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকে। ঠিক আছে? আর যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছো, তাদের গ্র্যাজুয়েশনের যে 8 সেমিস্টার, 8 নম্বর সেমিস্টার, সেখানেই তুমি নেট সেট পরীক্ষায় বসতে পারবে এবং নেট পাস করার পর তুমি কি করতে পারবে? ডাইরেক্টলি পিএইচডিতে তোমায় ভর্তি হতে হবে। পিএইচডিতে ভর্তি হওয়ার পর তারপর তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে। মানে যদি তুমি দেখো 3 বছরে কেউ যদি গ্র্যাজুয়েশন করে, 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন, 3 ইয়ার্সে যদি কেউ গ্র্যাজুয়েশন করে, তাকে কি করতে হবে? 2 বছরে মাস্টার্স করতে হবে, তারপর তাকে 2 বছর তারপরে নেট সেট পাস করতে হবে, তাকে নেট সেট পাস করতে হবে, তারপর সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ সে দিতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ সে দিতে পারবে। আর যদি কেউ মানে 4 বছরে গ্র্যাজুয়েশন করে, 4 ইয়ার্স, যদি কেউ 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন করে, তাহলে তাকে কি করতে হবে? তাকে নেট সেট পাস করতে হবে, তারপর তাকে কি করতে হবে? পিএইচডি কমপ্লিট করতে হবে, তারপর সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে সে বসতে পারবে। ঠিক আছে? তো এক্ষেত্রে 1 বছরের যে মাস্টার ডিগ্রি সেটা তার কিন্তু এক্ষেত্রে কমে যায়। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। এইবার যদি কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলো, সে কিরকম কি স্যালারি পাবে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একাডেমিক লেভেল কত থাকে? 10, এবং প্রারম্ভিক বেসিক হচ্ছে 57,700 টাকা। তার সাথে ডিএ, এইচআরএ এগুলো যেমন জুড়ে যায়, তো সব নিয়ে মোটামুটি তুমি 74,000 টাকা মতো মোটামুটি তুমি বা মাসে বেতন তুমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এবার যদি তুমি অ্যাসোসিয়েট প্রফেসর হও, অ্যাসোসিয়েট প্রফেসর হলে একাডেমিক লেভেল 13A, 13A কে এখানে করা হবে, মেনে চলা হবে। এখানে যেমন একাডেমিক লেভেল 10কে ফলো করা হয়, ঠিক এখানে একাডেমিক লেভেল 13A, 13A কে ফলো করা হবে। এবং বেসিক পে এখানে কত? 1,31,400 টাকা। 1,31,400 টাকা হচ্ছে তোমার অ্যাসোসিয়েট প্রফেসর যদি তুমি হয়ে যাও, তাহলে তোমার এটা বেসিক পে হয়ে যাবে। এবার অনেকের প্রশ্ন, স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসরের প্রমোশন কিভাবে হবে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসরের প্রমোশন করতে গেলে তোমাকে তোমার পিএইচডি কমপ্লিট করতে হবে। আর যদি তোমার পিএইচডি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে তোমাকে রিসার্চ পেপার, পাবলিকেশন, বেশি বেশি করে জার্নাল লেখা, সেমিনার অ্যাটেন্ড করা, এগুলো করতে হবে যাতে তোমার এপিআই স্কোরটা ইমপ্রুভ করে, তাহলে তুমি এখানে যেতে পারবে। এরপর যখন তুমি প্রফেসর হয়ে যাবে, ফাইনালি প্রফেসর হলে তখন তোমার একাডেমিক লেভেল 14 বা 14 ফলো করবে এবং এক্ষেত্রে বেসিক পে হবে 1,44,200 টাকা। মোটামুটি সব নিয়ে 1.5 লাখ টাকা থেকে 2 লক্ষ টাকা তোমার মাসিক ইনকাম কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমার, যদি একজন কলেজের টিচার হও, তাহলে কিন্তু তোমার শুরুই হচ্ছে বেতন 74,000 টাকা থেকে তোমার বেতন শুরু হচ্ছে। যেখানে কলেজ স্কুলের ক্ষেত্রে 11-12 কিন্তু তোমার শেষই হয়েছিল 55,000 টাকা থেকে, 54-55,000 টাকা থেকে। সেখানে কিন্তু তোমার একজন কলেজের টিচার শুরুই হচ্ছে তোমার 74,000 টাকা থেকে। অবশ্যই কলেজের টিচার হলে সেখানে তোমার প্রেস্টিজ বেশি, ভ্যালু বেশি, তো সেক্ষেত্রে তোমার মাইনে বা বেতন কিন্তু অবশ্যই বেশি হবে। তার জন্য তোমাকে পরিশ্রমটাও করতে হবে। একজন কলেজের টিচার যদি হও, কলেজের প্রফেসর যখন তুমি হবে, সেটা যতটা প্রেস্টিজিয়াস, স্কুলের ক্ষেত্রেও, স্কুলের চাকরি অবশ্যই প্রেস্টিজিয়াস একটা জব,
কিন্তু সেক্ষেত্রে কলেজের ক্ষেত্রে যেহেতু তোমার দায়িত্ব বেশি, তোমার রেসপন্সিবিলিটি বেশি, তুমি উচ্চশিক্ষায় নিজেকে নিয়োগ করছো, তো সেই কারণের জন্য তোমার স্যালারিও কিন্তু অটোমেটিক্যালি বেশি থাকবে। তো এক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্রেই দেখলাম, স্কুল এবং কলেজ দুটোর ক্ষেত্রেই স্যালারি স্ট্রাকচার মোটামুটি কীরকম থাকে। এইবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই স্যালারি বাদেও আর কি কি বিষয়গুলো থাকে যে সুবিধাগুলো আমরা স্কুল বা কলেজ শিক্ষক হলে সেটা পেয়ে থাকি। দেখো, তোমাদেরকে একটা কথা খুব মানে এটা তোমরা সবাই জানো যে আমরা সরকারি চাকরি কেন করতে চাই। তার কারণ হচ্ছে সিকিউরিটি। প্রথম কথা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে যদি তুমি খুব অন্যায়মূলক কোনো কাজ না করে থাকো, তোমার চাকরি কখনোই যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে সিকিউরিটি এটা রইলো যে তুমি তোমার কাজ সারা জীবন রয়েছে, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর কি, যখন আমাদের বয়স হয়ে যাবে, যখন আমরা উঠতে পারবো না, আমাদের কাজ করার ক্ষমতা থাকবে না, তখন কিন্তু আমাদেরকে সরকার থেকে পেনশন প্রোভাইড করা হবে আফটার রিটায়ারমেন্ট, যেটা কিনা আমাদেরকে বয়স অবস্থায় আমাদেরকে কি করবে, আর্থিক সহায়তা বা আর্থিক সহযোগিতা প্রদান করবে, তাই তো? এই দুটোই হচ্ছে মেন কারণ সরকারি চাকরির দিকে যাওয়ার জন্য, ঠিক আছে? কারণ সরকারি চাকরিতে তুমি এই সুবিধাগুলোই পাবে, যেটা হচ্ছে একটা রিটায়ারমেন্টের পর পেনশন পাবে। দ্বিতীয়ত তুমি যেটা পাবে সেটা হচ্ছে তুমি একটা আর্থিকভাবে মানে সুরক্ষিত একটা জায়গা তুমি পাবে, যেখানে তোমার চাকরি কিন্তু কোনোভাবে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা খুবই কম চান্সেস থাকবে। তো তুমি যদি দেখো আর্থিক স্বাধীনতা, মাসিক পেনশন, তুমি যখন রিটায়ারমেন্ট হয়ে যাবে তোমার কি হবে, অবশেষের পর প্রাপ্ত বেসিক বেসিক মাইনের ঠিক 50% আজীবন মাসিক পেনশন হিসাবে নিশ্চিত করা হবে। মানে যত টাকা তুমি বেতন পেতে তার হাফ 50% টাকা তোমাকে আজীবন, তুমি যতদিন বেঁচে থাকবে, তোমাকে প্রতি মাসে মাসে সেটাকে একটা বেতন হিসেবে মানে তোমাকে পেনশন হিসেবে প্রোভাইড করা হবে। গ্র্যাচুইটি দীর্ঘ সেবার পুরস্কার হিসেবে এককালীন থেকে টাকা এখানে প্রোভাইড করে 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? গ্র্যাচুইটি বলে একটা বিষয় থাকে, গ্র্যাচুইটি মানে তুমি সারা জীবন ধরে যে তুমি সেবা দিলে, সার্ভিস দিলে, তার জন্য সরকার কি করে, তোমাকে একটা গ্র্যাচুইটির টাকা প্রোভাইড করে, মানে ওটা হচ্ছে তোমার পুরস্কার, ঠিক আছে? এককালীন কিছু টাকা তোমাকে গ্র্যাচুইটি হিসাবে প্রোভাইড করা হবে। তার সাথে সাথে কি বলছে, লিভ এনক্যাশমেন্ট কি বলছে, কর্মজীবন অব্যাহত অর্জিত ছুটির বিনিময় সর্বোচ্চ 300 দিনের বেতনের সমতুল্য নগদ অর্থ, ঠিক আছে? মানে তুমি যদি কর্মজীবনে, ঠিক আছে, যদি লিভ ছুটি কম নাও, তাহলে ধরো ছুটি রয়েছে সেই সময় তুমি কাজ করছো, ছুটিগুলো কম নিচ্ছ, মানে তোমার যে ছুটি রয়েছে অ্যালটমেন্ট, সেই ছুটি নিচ্ছ না, সেই ছুটি না নিয়ে তুমি কাজ করছো, তখন সেই ছুটির টাকাগুলো কিন্তু তোমার জমে থাকবে, এবং সেই জমা টাকাও কিন্তু যখন তুমি রিটায়ার হবে সেই টাকা কিন্তু তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে। তো এত কিছু সুযোগ সুবিধা কিন্তু তুমি স্কুল এবং কলেজ যে কোনো সরকারি সেক্টরে তুমি যদি ঢোকো, তুমি কিন্তু সেটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এর ফলে ফাইনালি আমি তোমাদেরকে যেটা বলতে পারি যে তুমি স্কুলের শিক্ষক হও বা কলেজের শিক্ষক হও না কেন, মেন ব্যাপার যেটা হচ্ছে তুমি আর্থিক স্থায়িত্ব, ফিনান্সিয়াল স্টেবিলিটি তুমি পেয়ে যাচ্ছ। তুমি জানবে মাস গেলে আমি এই টাকাটা মাইনে পাবোই পাবো, আমার কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। নেক্সট হচ্ছে সিকিউরড একটা ইকোসিস্টেম, আজীবন নিরাপত্তা, যে লাইফ লং স্টেবিলিটি, যে তুমি রিটায়ারমেন্টের পর তুমি কি পাচ্ছ, রিটায়ারমেন্টের পর তুমি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন এগুলো পেয়ে যাচ্ছ। তো তোমার যখন বয়স হচ্ছে তখন আর তোমার চিন্তা করার দরকার নেই যে তোমার ইনকাম কি করে হবে, সেটা নিয়েও চিন্তা করার দরকার নেই। তার সাথে সাথে তুমি কিন্তু তোমার কর্মজীবনে প্রমোশন খুব ভালো করে পাচ্ছ। এখানেই তোমাদেরকে একটা ছোট্ট কথা বলবো, দেখো প্রমোশন ব্যাপারটা না, যত তুমি উপরের লেভেলের টিচার হবে তত প্রমোশনটা তোমার ভালো হবে বা কুইক হবে। যেমন ধরো তুমি যদি প্রাইমারি স্কুলের টিচার হও, সেখান থেকে প্রমোশন হওয়াটা খুবই চাপের একটা ব্যাপার, খুবই সময় সাপেক্ষ, খুবই মানে এটা টাইম টেকিং একটা ব্যাপার। কিন্তু তুমি দেখবে যখন তুমি স্কুলের ধরো হাই লেভেল 11-12-এর টিচার হলে, তখন তোমার প্রমোশন হওয়াটা অনেকটা ইজি হবে। সব থেকে বেশি ইজি হয় কিন্তু কলেজ টিচারের ক্ষেত্রে প্রমোশন হওয়াটা অনেক বেশি ইজি হয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দেন অ্যাসোসিয়েট প্রফেসর, দেন প্রফেসর, এই যে ইকোসিস্টেমটা, এটা কিন্তু অনেকটা বেশি ভালো। মানে তোমার প্রমোশনের দিক থেকে যদি তুমি দেখো, স্কুল টিচারের থেকে কলেজ টিচারের প্রমোশন কিন্তু খুব দ্রুত বেগে হয়ে থাকে, মানে খুব দ্রুত হয়। স্কুল টিচারের ক্ষেত্রে প্রমোশনটা হয় না বলবো না, অবশ্যই হয়, কিন্তু সেটা তুলনামূলক একটু সময় সাপেক্ষ। কিন্তু কলেজ টিচারের ক্ষেত্রে কি হয়, অনেকটা কম সময় তুমি কি করতে পারবে, অনেকটা উপরে পজিশনে তুমি কিন্তু পৌঁছে যেতে পারবে কলেজ টিচারের ক্ষেত্রে হলে। তো ফাইনালি তোমরা তাহলে এই ভিডিও থেকে কি বুঝতে পারলে, এই ভিডিও থেকে এটা তোমাদের কাছে ক্লিয়ার যে তুমি স্কুল টিচার হও বা কলেজ টিচার হও, স্কুল টিচার হতে গেলে তোমাকে স্কুল সার্ভিস কমিশন নামক পরীক্ষা দিতে হবে, এবং কলেজ টিচার হতে গেলে তোমাকে নেট সেট পরীক্ষা তোমাকে দিতে হবে, ঠিক? তাহলে এখন তোমাদেরকে কি করা উচিত, এখন যেহেতু আমাদের সরকার আমাদেরকে বলে দিয়েছে যে 50,000 শিক্ষক নিয়োগ করা হবে, অধ্যাপক নিয়োগ করা হবে, তার মানে এখন আমাদের টিচার প্লাস
কলেজ টিচার, মানে প্রফেসর প্লাস স্কুল টিচার, এই দুটো দিকেই আমাদেরকে টার্গেট করা উচিত। তাই জন্য যাদের বিএড করা আছে তাদেরকে বলবো তো তোমরা স্কুল সার্ভিস কমিশনের জন্য চেষ্টা করো, সাথে সাথে তোমরা নেটের পরীক্ষার জন্য চেষ্টা করো। বিএড করা আছে মানে নিশ্চয়ই তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে। গ্র্যাজুয়েশন যদি যাদের 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, আমি বলবো তোমরা ডিস্টেন্সে মাস্টার যদি তার সাথে বিএড থাকে তুমি ডিস্টেন্সে মাস্টার ডিগ্রিটা করে নাও। ডিস্টেন্সে মাস্টার ডিগ্রিটা করে নিলে কি তুমি এবার নেট পরীক্ষা বসে যেতে পারবে। আর যাদের 4 বছরের গ্র্যাজুয়েশন আছে তাদের তো আর মাস্টার ডিগ্রি না করলেও চলবে, তারা ডাইরেক্ট নেট সেট পরীক্ষা বসে যেতে পারবে। তো আমি এখন এই কারণের জন্যই বলছি, যেহেতু এখন তোমার কলেজের সুযোগও বাড়ছে, স্কুল শিক্ষকতার ক্ষেত্রেও সুযোগ বাড়ছে, সেই জন্য শুধুমাত্র একটাকে টার্গেট করে থাকবো, স্কুলটাকে টার্গেট করব, কলেজটাকে টার্গেট করব না, সেইটা করলে কিন্তু চলবে না। তোমাকে দুটোকেই কিন্তু সমানভাবে ব্যালেন্স করতে হবে। স্কুল শিক্ষকতার দিকে এগোতে চাইলে তোমাকে বিএড করে রাখতে হবে, তার জন্য স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা বসতে হবে। আর কলেজ টিচারের দিকে এগোতে গেলে তোমাকে 3 বছরের গ্র্যাজুয়েশন হলে মাস্টার ডিগ্রি করতে হবে, আর 4 বছরের গ্র্যাজুয়েশন হলে আর কিছু করার দরকার নেই, তোমাকে নেট সেট পরীক্ষায় বসে যেতে হবে। ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো যে এই মুহূর্ত থেকে, এখন থেকেই তোমরা কিন্তু নেট সেটের জন্য প্রিপারেশন শুরু করে দাও। কারণ নেট সেটের প্রিপারেশনটাই হচ্ছে এমন প্রিপারেশন যেটা তোমাকে স্কুল সার্ভিস কমিশনের জন্য রেডি করে দেবে। ভাবো, নেটের প্রিপারেশন হলে তোমার সেটেরও প্রিপারেশন হচ্ছে, তার সাথে সাথে তোমার স্কুল সার্ভিস কমিশনেরও প্রিপারেশন হচ্ছে। অনেকেই প্রশ্ন করেছে নেট সেটের মধ্যে পার্থক্য কি, যারা জানো না ইউটিউবে গিয়ে সার্চ করবে নেট সেট, নেট ভার্সেস সেট বলে লিখবে সৌভিক স্যার বাই সৌভিক স্যার আড্ডা 24/7 বেঙ্গলি, তুমি ডিটেল ভিডিও পেয়ে যাবে যেখানে আমি নেট আর সেটের মধ্যে কি ডিফারেন্স সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে দিয়ে দিয়েছি। নেট মানে অল ইন্ডিয়া লেভেলে, আর সেট মানে হচ্ছে শুধুমাত্র আমাদের স্টেট লেভেলের পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই নেট সেট পরীক্ষায় যদি তোমাকে পাশ করতে হয় তাহলে তোমাকে প্রপার প্রিপারেশন নিতে হবে, যে প্রিপারেশনটা কিনা তোমাকে তোমার স্কুল সার্ভিস কমিশনও হেল্প করবে, সাথে সাথে নেট সেট ক্লিয়ার করতেও হেল্প করবে। কারণ আমি তোমাদের বারবার একটা কথাই বলছি, এখন যে সুযোগ পাচ্ছ সেটা স্কুলে হোক বা কলেজে হোক, দুটো জায়গাতেই চেষ্টা করো, যেখানে তুমি আগে পাবে সেই জায়গাটাতে দিয়ে তুমি তোমার লাইফকে সিকিউর করবে। তো এবার নেট সেটের পরীক্ষায় তুমি যদি প্রিপেয়ার করতে চাও তাহলে দুটো পেপার থাকে, একটা পেপার 1, পেপার 2। পেপার 1 মানে কমন পেপার, যেটা তোমার তোমার যে কোনো সাবজেক্ট হোক না কেন, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ, যা সাবজেক্ট হোক না কেন, সেখানে কমন পেপার হচ্ছে পেপার 1। আর পেপার 2 হচ্ছে সাবজেক্ট পেপার, সেটা তোমার যে নিজের পেপার, কারোর হিস্ট্রি, কারোর জিওগ্রাফি, কারোর বেঙ্গলি, কারোর ইংলিশ, সেটা হচ্ছে তার নিজস্ব পেপার। তো পেপার 1 যেটা কমন পেপার, সেটা তুমি আমাদের আড্ডা 24/7 বেঙ্গলিতে পেয়ে যাবে, আমি পড়িয়েছি তোমাদেরকে। তো সেখানে তুমি কি পেয়ে যাবে, পুরো ক্লাস পেপার 1-এ পুরো সিলেবাস ধরে তোমাকে পড়ানো হবে, তার সাথে সাথে তোমাকে পিডিএফ দেওয়া হবে, তার সাথে সাথে মক টেস্ট পাবে, প্রিভিয়াস ইয়ারের পেপার পাবে, সব কিছু ইনক্লুডেড কিন্তু তুমি এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে। তাই জন্য তোমাদের এই পেপার 1 ব্যাচটা কিন্তু নেওয়াটা খুব দরকার। কারণ তোমাদের যে নিজের সাবজেক্ট রয়েছে, কারোর হিস্ট্রি, কারোর জিওগ্রাফি, কারোর বাংলা, কারোর ইংরাজি, তো সেই সাবজেক্টগুলো হয়তো কেউ গ্র্যাজুয়েশন বা মাস্টার্স সেগুলোর সময় কিছু অন্তত হয়তো পড়েছো, কিন্তু তোমার পেপার 1টা তো তোমার একদম কমপ্লিটলি নতুন একটা পেপার, যেখানে ম্যাথস রয়েছে, ইংলিশ রয়েছে, ইংলিশ নেই, কম্প্রিহেনশন রয়েছে, টিচিং রয়েছে, আইসিটি কম্পিউটার থেকে রয়েছে কোশ্চেন, পলিটি থেকে কিছু কোশ্চেন আসে, সব মিলিয়ে কিন্তু এটা হয়। তো সেই কারণের জন্য পেপার 1টাকে কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু পেপার 1টাকে ছাড়া কিন্তু তুমি নেট সেট পাস করতে কখনোই পারবে না। আর যদি কি এরকম থেকে থাকো যার সাবজেক্ট জিওগ্রাফি, এবং তার জন্য আমি তো, তোমরা জানোই আমি জিওগ্রাফি সাবজেক্টের স্টুডেন্ট, তো আমি জিওগ্রাফি সাবজেক্টই পড়াই। তো সেই কারণের জন্য আমি তোমাকে বলতে পারি যে তোমার যদি সাবজেক্ট জিওগ্রাফি হয় তাহলে তুমি কি করতে পারো, তাহলে তুমি আমার কাছেই পুরো অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে পেপার 1 পেপার 2 দুটোই একসাথে কমপ্লিট তোমার হয়ে যাবে। এখানে তুমি পেপার 1টা রেকর্ডেড ফরম্যাটে পড়ে নিতে পারবে, পেপার 2টা তুমি লাইভ জিওগ্রাফির ক্লাসে আমার সাথে লাইভ ইন্টারাকশনের মাধ্যমে পড়তে পারবে। এখানেও তুমি পিডিএফ থেকে শুরু করে, মক টেস্ট থেকে শুরু করে, প্রিভিয়াস ইয়ারের পেপার থেকে শুরু করে এভরিথিং এই ব্যাচে পেয়ে যাবে। এবং এই ব্যাচটা লাইভ ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, এই ব্যাচটা লাইভ ক্লাস শুরু হচ্ছে 1 আগস্ট থেকে, আগস্ট মাসের 1 তারিখ থেকে একদম শার্প আমাদের ওরিয়েন্টেশনের মধ্যে দিয়ে এই ক্লাসটা কিন্তু তোমাদের শুরু হচ্ছে। এবার এই ব্যাচটা কিভাবে পারচেস করবে আমি প্রতিটা ভিডিওতে তোমাদের বলে দিই কিভাবে ব্যাচ পারচেস করবে। অনেকেই হয়তো এই অবধি এসে শোনে না, তবুও আমি কিন্তু তাদেরকে পার্সোনালি গাইড করে দিই। এরকম অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে, স্যার কীভাবে নিতে হয় জানি না, আমি নিজে তাদেরকে ফোন করে তাদেরকে বুঝিয়ে তাদেরকে করে দিই। মানে এরকম নয় যে ব্যাচ নিতে হলে আমি ভিডিও করে দিচ্ছি আর কন্ট্যাক্ট করবো না, তা নয়। এবং ব্যাচ নিয়ে নেওয়ার পরেও কি করে তুমি ক্লাস দেখবে, কোথা থেকে পিডিএফ ডাউনলোড করবে, সবটা কিন্তু আমি হাতে ধরে, নিজে হাতে ধরে, পার্সোনালি নিজে কন্ট্যাক্টে থেকে সবটা তোমাদেরকে করে দিয়ে থাকি।
তো তবুও তোমাদেরকে বলবো ব্যাচটা কীভাবে নিতে হবে তোমরা একবার জেনে নাও। সবার আগে আড্ডা 24/7-এর অ্যাপটাকে তোমাদেরকে ইনস্টল করতে হবে মোবাইলের মধ্যে, যদি করা থাকে খুব ভালো, আর যদি না করা থাকে তাহলে ইনস্টল করবে। কি করে করবে? এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ইনস্টল করতে পারো, বা এই কিউআর কোডটাকে স্ক্যান করে নিয়ে করতে পারো, বা তুমি প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লিখলেই দেখবে এরকম লোগো দিয়ে তুমি অ্যাপ পেয়ে যাবে, অ্যাপটাকে ইনস্টল করে নেবে। এবং অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর তুমি কি করবে, তোমার কাছে তোমার ফোন নাম্বার চাইবে, ওটিপি চাইবে, তোমার নাম চাইবে, যা যা চাওয়ার সেগুলো চেয়ে নেবে। চাওয়ার পর তোমাকে দেখবে সিলেক্ট ইওর এক্সাম বলে তোমাকে দেখাবে, ঠিক আছে? যদি না দেখায় তুমি কি করবে, তুমি না দেখালে হোম অপশানটায় ক্লিক করবে। হোম অপশানটায় ক্লিক করার পর তুমি দেখবে তোমার এই ওপরের দিকে ওয়েস্ট বেঙ্গল লেখাটা আছে কিনা, ঠিক আছে? যদি না থাকে এই পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নটা ক্লিক করলেই তোমার কাছে সিলেক্ট ইওর এক্সাম বলে অপশানটা চলে আসবে। কারোর হয়তো মোবাইল খুললেই সিলেক্ট ইওর এক্সামটা চলে আসবে, যদি কারোর না আসে সে কি করবে, হোমটায় ক্লিক করলেই দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখাটা আছে কিনা, যদি না থাকে সিলেক্ট করে, যদি থাকে আর কিছু করার দরকার নেই, যদি না থাকে এটা ক্লিক করে তুমি কি করবে, সিলেক্ট ইওর এক্সাম থেকে স্টেট এক্সামে চলে আসবে। স্টেট এক্সাম থেকে নিচে ওয়েস্ট বেঙ্গল বলে যে অপশান রয়েছে, ওয়েস্ট বেঙ্গল অপশানটা তুমি ক্লিক করে দেবে। তাহলে কি হলো, ওয়েস্ট বেঙ্গলের যে সেগমেন্টটা রয়েছে আড্ডা 24/7 বেঙ্গলি, সেটা তুমি চলে এলে। এবার চলে আসার পর তুমি দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাটা তোমার শো হয়ে যাবে, এবং নিচের দিকে স্টোর বলে যে ডান দিকে অপশানটা রয়েছে, সেই স্টোর অপশানে তুমি কি করবে, ক্লিক করবে। এই স্টোর অপশানে যেই মুহূর্তে তুমি ক্লিক করবে তোমার কাছে দেখবে এরকম ডিসপ্লে চলে আসবে, যেখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশান থাকবে। এই ফাইন প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে দেখবে ভিউ অল বলে অপশান রয়েছে। এই ভিউ অলে যেই তুমি ক্লিক করবে, ভিউ অলে ক্লিক করার সাথে সাথে দেখবে অনেকগুলো এক্সামের এরকম অপশান তুমি পেয়ে যাবে। তার মধ্যে দেখবে ইউজিসি নেট বেঙ্গলি বলে একটা অপশান তুমি এখানে পেয়ে যাচ্ছ, ট্যাব। ইউজিসি নেট বেঙ্গলি যেই তুমি ক্লিক করবে তুমি দেখবে দুটো ব্যাচ পাচ্ছ। ফার্স্ট ব্যাচ জিআরএফ অ্যান্ড ডাব্লিউবিসি এর নিশ্চিত সাফল্য ব্যাচ, এটা হচ্ছে জিওগ্রাফি প্লাস পেপার ওয়ানের ব্যাচ, ঠিক আছে? এটার দাম 7624 আর দেখাবে না, এটা 6099 ব্যাচে তোমাদেরকে দেখাবে, ঠিক আছে? আর যদি শুধু পেপার ওয়ানে ব্যাচ নিতে চাও, নেট জিআরএফ অ্যান্ড ডাব্লিউবিসি এর নিশ্চিত সাফল্য ব্যাচ 2.0 2099 ব্যাচ তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এইবার এর মধ্যে যে ব্যাচটা তোমার পছন্দ তুমি সেই ব্যাচটা তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে ইউজ কয়েন করে দিতে পারো, দুটোর ক্ষেত্রে ইউজ কয়েন করবে, করে দেখবে নিচে বাই নাও আছে, সেই বাই নাও অপশানে ইউপিআই দিয়ে তুমি পেমেন্ট করে দিতে পারো। আর যদি তোমার মনে হয় যে আরও কিছু ডিসকাউন্টের প্রয়োজন, তাহলে কুপন কোড তোমাকে অ্যাভেলেবেল করতে হবে। আর কুপন কোড যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কুপন কোডের জন্য বা কোনো রকম ইনফরমেশন বা অ্যাডমিশন নেওয়ার পরও তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে, তার জন্য অবশ্যই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তুমি কি করবে, নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কি করবে, নেট সেট। আর কারোর যদি সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে সে শুধুমাত্র জিওগ্রাফিটাকে একটু মেনশন করে দেবে। কি করবে, নেট সেট জিওগ্রাফি একটু মেনশন করে দেবে, নেট সেট জিওগ্রাফি এই শব্দটাকে একটু মেনশন করে দেবে, তাহলে আমি বুঝে যাব যে কার জিওগ্রাফি সাবজেক্ট আছে, সেই বুঝে আমি তোমাদেরকে হেল্প করে দেবো, ঠিক আছে? তাহলে অবশ্যই মনে রাখবে লাইভ ক্লাস আমাদের শুরু হচ্ছে কবে থেকে, লাইভ ক্লাস শুরু হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে, 1 আগস্ট, ঠিক আছে? আর ব্যাচ কিন্তু আমাদের আর বেশি দিন নেই, ব্যাচ কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে, ডান। এবার আমরা ব্যাচের অ্যাডমিশন ক্লোজ করে দেবো। তাই তোমার যদি মনে হয় যে অ্যাডমিশন নেবে, তো আজকে যখনই ভিডিওটা দেখছো তখন সেই মুহূর্তেই কন্ট্যাক্ট করে নাও, করে অ্যাডমিশনটা করে নাও। এবং আমি তোমাদেরকে বলছি এই যে সুযোগ সুবিধাগুলো রয়েছে যেগুলো ভবিষ্যতে পাবে, সেগুলো থেকে নিজেকে বঞ্চিত করো না। আর বঞ্চিত না করতে গেলে প্রিপারেশন আজ থেকে শুরু করো এবং নিজেকে সেই জায়গাটায় নিয়ে যাও, এবং তোমার নিজের বাবা মার সাথে সাথে নিজের এবং বাবা মার ফ্যামিলির সবার তোমার ভবিষ্যৎকে এবং জীবনকে সিকিওর করো। এইটুকুনি রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, এবং শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে। আর একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলেই তুমি এই নেট সেট রিলেটেড বা স্কুল সার্ভিস রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু টাইম টু টাইম পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।